আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। অক্টোবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসেন। প্রথম দিন অর্থাৎ 24 অক্টোবর শুক্রবার অন্যান্য কর্মসূচির মধ্যে অন্যতম ছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একটি 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এখানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমার রাজ্য মেডিকেল এডুকেশন সেক্টর ইজ গ্রোয়িং লাইক এনিথিং। আজি অসমৰ ষ্টুডেণ্টে বাহিৰত গৈ মেডিকেল পঢ়িব নালাগে আৰু মেডিকেল যিটো সাৰ্ভিস তাতো আজি আমি দেশৰ ভিতৰতে এটা উল্লেখযোগ্য স্থিতিত আহি উপনীত হৈছো। Maternal mortality rate is coming down drastically. Infant mortality rates are coming down, and our health indicators are improving every day. Now, time has come that from the quantity, we have to now focus on the quality. সংখ্যা হিসাপত এতিয়া আমি more than sufficient. আমাক যিমান ডক্টৰ লাগে তাতকৈ আমি বেছি ডক্টৰ প্ৰডিউস কৰিব পৰা হৈছো at the MBBS level. Post graduate level we are cropping up. আৰু আমাৰ পুৰণা তিনিখন মেডিকেল কলেজতে DM MCH কোৰ্স আদিৰো আমি চিন্তা কৰিব পৰা হৈছো। So the journey of medical education in Assam for next 10 years will move from quantity to quality. অৰ্থাৎ numbers আমাৰ আছে, কিন্তু numbersৰ লগত আমি মানুহক quality health care দিব লাগিব। কাৰণ মানুহে আজিকালি কম্পেয়াৰ কৰিব পাৰে যে একেখন টাউনতে থকা private nursing home ekhoner logot definitely they can today compare our government medical colleges. Silchor Ohomor puroni tinikhon medical collegeor bhitorot ekhon. So ami ei medical college khonor developmentot we are always taking it as our priority. Kedinman agote ami জাপান ইন্টাৰনেশ্যনেল কোঅপাৰেশ্যন এজেন্সিৰ লগত আমি এটা প্ৰজেক্ট আৰম্ভ কৰিছিলো, যাক চমুকৈ আসাম হেলথ সিস্টেম ষ্ট্ৰেংথেনিং প্ৰজেক্ট বুলি আমি নাম দিছিলো। এই প্ৰজেক্টৰ আণ্ডাৰত ভাৰত চৰকাৰে জাপানৰ পৰা লোন লয় আৰু আমাক এই প্ৰজেক্টটো ইমপ্লিমেণ্ট কৰিবৰ বাবে গভৰ্নমেন্ট অফ ইণ্ডিয়াই আমাক টকা দিয়ে। আমি সিদ্ধান্ত লৈছিলো যে এই প্ৰজেক্টটোৰ জৰিয়তে আমি অসমৰ মেডিকেল কলেজসমূহত সুপাৰ স্পেচিয়েলিটি ব্লকছ বনাম, হস্পিটাল বনাম, যাতে উইথ দ্য ইম্প্ৰুভ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ আমি কাৰ্ডিঅলজি, কাৰ্ডিয়েক চাৰ্জাৰী, নিউৰলজি, নিউৰোসাৰ্জাৰী দৰে ডিপাৰ্টমেণ্টসমূহত আমি মানুহক চিকিৎসা সেৱা দিব পাৰোঁ। আজি আমি ইয়াত এটা বিল্ডিঙৰ কাম আৰম্ভ কৰিছো। এই বিল্ডিংটোৰ জৰিয়তে আমি শিলচৰ মেডিকেল কলেজত এখন সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটাল উইং এটা বনাম, য'ত নেকি কাৰ্ডিঅলজি, কাৰ্ডিঅথোৰাচিক চাৰ্জাৰী, নিউৰলজি, নিউৰোসাৰ্জাৰী, নেফ্ৰলজি আৰু ইউৰলজিৰ আমি ট্ৰিটমেণ্ট আগবঢ়াব পাৰিম। এই বিল্ডিংটো অলমোষ্ট 2 lakhs
91,854 স্কোয়ার ফিট হব মানে অলমোস্ট 3 লাখ স্কোয়ার ফিটৰ ইয়াতে কনষ্ট্ৰাকশ্যন হ'ব আৰু এই বিল্ডিংটো নিৰ্মাণ কৰিবৰ বাবে we will invest to 198 crore যাক আমি approximately 200 crores বুলি আমি ক'ব পাৰিম ইয়াৰ লগতে যাতে আমি কাৰ্ডিয়াক সাৰ্জাৰী কৰিব পাৰো নিউৰো সাৰ্জাৰী কৰিব পাৰো বিল্ডিংটোৰ লগতে আমি প্ৰভিজন কৰিছো যে 100 crores rupeesৰ আমি ইকুইপমেন্ট ইয়াত কিনিম অৰ্থাৎ this project building plus equipment it will be a project of 300 crores 300 কোটি টকা স্টেট গভৰ্ণমেণ্টে ইয়াতে ইনভেষ্ট কৰিব so that আমি এখন সুন্দৰ পোষ্ট গ্ৰেজুৱেট হস্পিটাল আমি ইয়াতে পাব পাৰো অলমোস্ট 5 acres of land a project hobo and we will complete this project in 30 months of time orthat motamoti we will close it before 3 years and moi bhabu it will be completed in 2.5 years ami building to complete koribole hoikhom hom ei projector underote আমি আৰু এটা নতুন শিলচৰৰ কাৰণে কাম কৰিব খুজিছো শিলচৰৰ যিখন আমাৰ ডিস্ট্ৰিক্ট হস্পিটাল যাক আমি কাছাৰ ডিস্ট্ৰিক্ট হস্পিটাল বুলি কওঁ বা শিলচৰৰ আমাৰ সিভিল হস্পিটাল বুলি কওঁ এই সিভিল হস্পিটালখনতো we are going to sanction almost 150 crores of rupees যাতে আমি গোটেই বিল্ডিংটো নতুন কৰি আমি বনাব পাৰো এই পার্টিকুলার প্রজেক্ট যাক আমি জাইকা প্রজেক্ট বুলি কওঁ এই প্রজেক্টৰ আন্ডাৰত অলরেডি আমি 50 crores rupeesৰ ইকুইপমেন্টস শিলচৰ মেডিকেল কলেজক আমি আগতে দিছো টুডে the project will get today Silchar will get 300 crores for the super specialty building 350 crores aru in days to come আমি 150 crores খৰচ কৰিম for the Silchar civil hospital তাৰ মানে এই গোটেই প্ৰজেক্টৰ 25% of the money 500 crores আমি অকল শিলচৰৰ কাৰণে খৰচ কৰিম আৰু যেটো হসাকৈ it is a very very significant investment এই বিল্ডিংটো হৈ গলে আমি ইয়াত কাৰ্ডিঅলজি কাৰ্ডিঅথোৰাসিক সাৰ্জাৰী নিউৰোলজি নিউৰো সাৰ্জাৰী নেফ্ৰলজি ইউৰোলজিৰ 20খনকৈ বিছনা আমি পাম 120 বেডেড 14 ইমাৰ্জেন্সি বেড 27 ICU post operative care dialysis সুবিধা পেইং কেবিন এই গোটেই বিলাক 25 ইয়াতে পেইং কেবিন হ'ব আৰু আমাৰ গোটেই বিলাক ইয়াতে আধুনিক সুবিধাসমূহ ইয়াতে উপলব্ধ হ'ব ইয়াতে ব্লাড বেংক আহিব ইয়াতে নতুনকৈ অতি কমপ্লেক্স হ'ব ICU হ'ব গোটেইখিনি সুবিধা ফৰ সুপাৰ স্পেচিয়েলিটি গোটেইখিনি সুবিধা আমি এই নতুন বিল্ডিংটোত আমি পাব পাৰিম খুব সোনকালে শিলচৰ মেডিকেল কলেজত আমি যি 500 বেডেড আৰু এখন হস্পিটাল বনাই আছো বাই দ্য এণ্ড অফ দিছ ইয়াৰ তাকো আমি উদ্বোধন কৰিব পাৰিম আৰু ফাইনেলি আমাৰ লক্ষ্য হ'ব যে শিলচৰ মেডিকেল কলেজৰ যেটো মেইন বিল্ডিং সেই মেইন বিল্ডিংটোক আমি নতুনকৈ নিৰ্মাণ কৰা ইকুৱেলি আমি শিলচৰ মেডিকেল কলেজত মেইন বিল্ডিংটোৰ দৰে আমি আৰু এটা বিল্ডিং বনাম and once that building is completed আমি old building to আমি
ডিমলিশ কৰি দিম যাতে এণ্টায়াৰ শিলচৰ মেডিকেল কলেজ গেটছে কমপ্লিট। লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির আত্মসহায়ক গোষ্ঠীর 19,318 জন মহিলাকে 10,000 টাকা করে প্রদান করা হয়েছে। শনিবার লাবক খেলার মাঠে আয়োজিত বিশাল সমাবেশে মহিলাদের হাতে এই চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন অনুষ্ঠানে লক্ষ্মীপুর বিধানসভার উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, আজকের দিন আমাদের লক্ষ্মীপুরের মহিলাদের জন্য গৌরবের দিন, সম্মানের দিন। আর আমরা মাত্র কয়েকদিন আগে মা লক্ষ্মীর পূজা করেছি। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে মা লক্ষ্মীর প্রবেশ আমাদের সবার ঘরে হবে। আমরা সবাই এখান থেকে 10,000 টাকার চেক নিয়ে নিজেকে স্বাবলম্বী, নিজেকে আত্মনির্ভর করার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস নিয়েছেন, সেই প্রয়াসের দিকে আমরা সবাই এগিয়ে যাব। আমাদের লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের লক্ষ্য যে আসামের মায়েদেরকে, দিদিদেরকে যারা এসএসজির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে লাখপতি দিদি বানানো। আর এইখানে প্রথম কিস্তি 10,000 টাকা করে আজকে আপনারা পাবেন এবং মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে ঘোষণা করেছেন যারা 10,000 টাকা পাবেন আগামী বছর যারা ভালোভাবে কাজ করবেন তাদেরকে 25,000, আর এর পরবর্তীতে যারা ভালোভাবে কাজ করবেন আপনারা সবাই 50,000 টাকা করে যাতে ভবিষ্যতে পেতে পারেন, এইভাবে যাতে আমরা সবাই আগামী দিনে কাজ করতে পারি। আজকের দিনে আমরা 19,318 জন মহিলাকে মহিলা উদ্যমিতার মাধ্যমে এখানে চেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনাদেরকে এখানে চেক, কয়েকজনের হাতে এখানে চেক দেবেন। আর চেক নেওয়ার পরে আমরা মুখ্যমন্ত্রী মহাশয় সভা শেষ হওয়ার পরে আমরা সভা শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী মহাশয়ের সবাই আমরা বক্তব্য শুনবো। তারপরে আমরা সবাই এখান থেকে চেক গ্রহণ করবো স্টেজে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। এরপরে আমরা সবাই নিজের নিজের স্থানে বসে থাকবো। আমাদের যারা ভিওরা আছেন এই ভিওরা আপনাদের কাছে চেক দেবেন। আর এই লাবক মাঠ থেকে আপনারা সবাই চেক নিয়ে আপনাদের সবার জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া করে আপনারা সবাই জানেন, আমরা জানি যে সকালবেলা 7:30 থেকে কেউ না কেউ এখানে আসা শুরু করেছে। অনেকে বাড়ি থেকে না খেয়ে দূর থেকে অনেক কষ্টে আপনারা এসেছেন। এই জন্য সবার কাছে আমার অনুরোধ যে প্রথম কাজ হলো আমাদের চেক সংগ্রহ করা। আমরা বসে থাকবো, ভিওরা আমাদেরকে আমাদের চেক এনে দেবেন। এই মাঠে চেক নিয়ে তারপরে আমরা পিছনে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই খাওয়া দাওয়ার করে যাতে আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যাতে আমরা সবাই এখান থেকে আমাদের বাড়িতে আমরা যেতে পারি। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, 3 কোটি মহিলা লাখপতি দিদি বনোৱাৰ বাবে সংকল্প গ্ৰহণ কৰিছিলে। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যেতিয়া 3 কোটি মহিলা লাখপতি দিদি বনাব খুজিলে, মই চিন্তা কৰিলো যে আমাৰ অসমত আমি কেনেকৈ লাখপতি দিদি বনাব পাৰো। আমি চেষ্টা কৰিছিলো যে আমাৰ সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলক আমি কেনেকৈ আগবঢ়াই লৈ যাব পাৰো। অসমত 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে। 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপত 40 লাখ মহিলা জড়িত হৈ আছে। আজি আমাৰ লক্ষ্মীপুৰত আমি দেখা পাইছো যে 19,318 গৰাকী মহিলা আমাৰ মহিলা উদ্যমিতা আঁচনিত জড়িত হৈছে। আমাৰ অসমত সেলফ হেল্প গ্ৰুপ যেতিয়াৰ পৰাই গঠন হৈছে আমাৰ মহিলাই আজিলৈকে 21,000 কোটি টকা বেংকৰ পৰা লোন লৈছে আৰু বেংকক ঘূৰাই দিছে। আজি আমাৰ অসমত লাখ লাখ মহিলাই লাখপতি বা বছৰত 1 লাখ টকাৰ ওপৰত উপাৰ্জন কৰে। বেছি দূৰত যাব নালাগে। আমাৰ লক্ষ্মীপুৰ
মন্ত্ৰীৰ ৱাইফালপু ভিঅ আৰু সখী চেহেলি CLFৰ অধীনত কণ্ঠলেমা আত্মসহায়ক গোটৰ সদস্য ৱাই নন্দৰাণী দেৱীয়ে আজি এখন বিউটি পাৰ্লাৰ স্থাপন কৰি মাহত 10,000 টকা বা মাহত আজি বছৰত 2 লাখ টকা উপাৰ্জন কৰিব পাৰিছে। আমাৰ সেই ধৰণে আমাৰ লক্ষীপুৰৰে ৱাইফালু ভিঅ ৰঞ্জিতা সিনহাই আজি ডায়েৰীত কাম কৰি 20,000 টকাৰ সামূহিক বিনিয়োগ কৰি প্ৰতি মাহে 12-14,000 টকাকৈ আজি উপাৰ্জন কৰিব পাৰিছে। যদি আমাৰ লক্ষীপুৰত ৰঞ্জিতা সিনহাই উপাৰ্জন কৰি লাখপতি বাইদেউ হ'ব পাৰে, ৱাই নন্দৰাণী দেৱী যদি লাখপতি বাইদেউ হ'ব পাৰে, আমাৰ বাকী বাইদেউসকল কিয় লাখপতি দিদি হ'ব নোৱাৰিব? সেইকাৰণে আমি অসমত মহিলা উদ্যমিতা আঁচনি আৰম্ভ কৰিলো। আমাৰ অসমত 4 লাখ আত্মসহায়ক গ্ৰুপ আছে, 40 লাখ মহিলা আমাৰ গ্ৰুপৰ লগত জড়িত আছে। এপ্লিকেশ্যন হল, আমি ফৰ্ম স্কুটিনি কৰিলো আৰু আজি আমাৰ লক্ষীপুৰত 20,000 মহিলা আমি আজি 10,000 টকাৰ চেক আমি প্ৰদান কৰিম। চেকটো পোৱাৰ লগে লগে আমি কি কৰিম? মোবাইল ফোন এটা কিনিম নে নিকিনিম? মোবাইল কিনিম নে নাই? কোনে কোনে মোবাইল কিনিব হাত দেখাওক। के मोबाइल फोन खरीदेगा हाथ उठाइए। अच्छा, कौन कौन मोबाइल नहीं खरीदेगा वो लोग हाथ उठाइए। बाप रे, कोई मोबाइल नहीं खरीदेगा पक्का? अच्छा, मतलब आप लोग समझ चुका है कि ये 10,000 रुपया हम लोग मोबाइल के लिए खर्चा नहीं करेगा। हम लोग ये 10,000 रुपया अच्छा काम के लिए खर्चा करेगा। ये अच्छा काम क्या है? अगर 10,000 रुपया हर महिला को मिलते हैं, मतलब 10,000 रुपया इकट्ठा करने से एक ग्रुप का 1 लाख रुपया होते हैं। अगर आप लोग ये 1 लाख रुपया से एक साथ कुछ काम करते हैं तो बैंक भी आप लोगों को दोबारा लोन देगा। 1 नंबर 10,000 रुपया 1 लाख बना के एक ग्रुप एक साथ आप लोग काम कर सकता है। 24 অক্টোবর দুদিনের বরাক উপত্যকা সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন তিনি শ্রীভূমি জেলার উপজেলার রামকৃষ্ণনগরের নির্মাণাধীন মেডিকেল কলেজ ও ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে 10,000 টাকার চেক বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, अभी 32,000 মহিলাকে অরুণোদয় দেওয়া হয়েছে। এখনে আমাকে বিজয় মালাকার বলেছে কি দাদা 2-3 হাজার আর দিয়ে দেন, তখন আমার সমস্যাগুলা পুরা হয়ে যাবে। আমি আজকে বলেছে রাতাবাড়ি রামকৃষ্ণনগরের জন্য আবার 3,000 মায়েকে আমি অরুণোদয় দিবেন, ঠিক আছে? আরো এখন তো অরুণোদয় মাহে 1250 টাকা। ফেব্রুয়ারি মাসে আমি আপনাদেরকে একটা বড় অরুণোদয় দিবে, ঠিক আছে? এখন বলবো না কি দিব, কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা একটা সবাই বড় অরুণোদয় পুরস্কার পাবে। আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ঠিক আছে? আজকের সভাটার মূল উদ্দেশ্যটা কি? আমি
আমার মাগুলাকে বলেছিলাম কি আমার মনে একটা স্কিম আছে, সেলফ হেল্প গ্রুপের মধ্যে আমি রিভলভিং ফান্ড পাই, গ্রুপের জন্য আমি ব্যাংকে লোন পাই। কিন্তু আমার মনে ছিলাম কি গ্রুপে তো পাই, কিন্তু ইন্ডিভিজুয়ালিও আমি ওনাকে কিছু করতে পারবেন কি। আমি অফিস থেকে হিসাব নিলাম কি কতটা মহিলা আত্মসহায়ক গোটে আছে। ওরা আমাকে বললাম কি আসামে সর্বমোট 40 লাখ মাতা, 40 লাখ মা সেলফ হেল্প গ্রুপের সাথে ইনভলভ হয়ে আছে। আমার আসামে কতটা গ্রুপ আছে? 4 লক্ষ গ্রুপ আছে। 4 লক্ষ গ্রুপে 40 লাখ মা এই গ্রুপের সঙ্গে ইনভলভ আছে। তারপরে আমার মনে একটা আইডিয়া ছিলাম कि हमारे सब माँ के हम लोग कैसे लाखपति दीदी बना सकता हूँ। अभी अभी आप लोगों ने मोदी जी को देखा, मोदी जी ने क्या बोला कि भारत में हम 3 करोड़ माँ को लाखपति दीदी बनाएगा। मोदी जी मुझे बोला कि तुम भी कम से कम 20 लाख माताओं को लाखपति दीदी बनाना पड़ेगा। हमने आप लोगों को पूछा कि लाखपति दीदी बनना है कि नहीं बनना है। सबने मुझे बोला, इलेक्शन का समय में जब यहाँ आया था कि हमें लाखपति दीदी बनना है। आप लोगों ने फॉर्म फिलअप किया और इसका बाद हम लोगों ने डिसाइड किया कि हम सब माँ को पहले 10,000 रुपया देने का काम करूंगा। आज हम लोग राताबाड़ी, रामकृष्ण नगर, ये पूरा इलाका का 20,000 माँ को 10,000 रुपया का चेक देगा। चेक लेने के बाद आप लोग क्या करेगा? ये 10,000 रुपया लेके एक मोबाइल फोन खरीदना। मतलब आप लोग लाखपति दीदी बन पाएगा। किस लिए? ये 10,000 रुपया अगर अच्छा काम में खर्चा होगा, अगले साल हम आप लोगों को 25,000 रुपया देने का काम करूंगा। হাইলাকান্দি জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে জামিরায় বৃহস্পতিবার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে সচেতনতা জাগ্রত করতে এক শিবির অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক হিংসা প্রতিরোধ, শিশুদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নিয়ে কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক নির্যাতন প্রতিরোধী লিগ্যাল কমপ্লেন্ট সেলের চেয়ারপারসন মমতাজ বেগম বড়ভূঁইয়া বললেন, বা খারাপ চোখে তাকে দেখে তখন সে যেন প্রতিবাদ করে, প্রতিরোধ করে। কিন্তু আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি বলবো যে আমাদের পারিবারিক ক্ষেত্রে শুধু নয়, পারিবারিক যারা আছেন, বয়স্ক যারা আছেন, একটা মেয়ে শিশু যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাদের উচিত সেই মেয়েটিকে এটা বুঝিয়ে দেওয়া যে কেউ যদি তাকে খারাপভাবে স্পর্শ করে সে যেন প্রতিবাদ করে। ব্যাড টাচ এবং গুড টাচ এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া, এবং আমাদের স্কুল কলেজে ছোট ছোট ক্লাস 5-6 থেকে আমার মনে হয় যৌন শিক্ষাটা চালু করা দরকার। এই যে গুড টাচ, ব্যাড টাচ, এই ফিলিংসটা তাদের বুঝিয়ে দেওয়া দরকার। তাহলে হয়তোবা কিছুটা তারা নিজেদের সুরক্ষিত করতে পারবে। কিন্তু আফসোস আমরা সেটা করি না। তো একটি মেয়ে ভবিষ্যতে যাতে সে বেঁচে থাকতে পারে, সে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য আমরা তাকে এই বিষয়গুলা বুঝিয়ে দেব। আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মধ্যে যেটা আমরা আজকে দেখছি একটা মানে বিপ্লবের আকার নিয়েছে, চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ, যেটা
দেখা যায় যে একটি মেয়ে পরিপূর্ণ হওয়ার আগে, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে পরিপূর্ণ হওয়ার আগেই তাকে বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বা বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা বিভিন্ন কারণ আছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, পারিপার্শ্বিকতা, বিভিন্ন ব্যাপার আছে। অনেক সময় অভিভাবকরা বাধ্য হন একটি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমাদের বোঝা উচিত যে একটা মাটির পাত্র, সেটা কাদা মাটির পাত্রে যদি আমরা জল ঢালি তাহলে সেই পাত্রটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু একটা কাদামাটির পাত্রকে যখন আগুনে পুড়ে শক্ত করে তারপর যখন তার মধ্যে জল ঢালি তখন সেই জলটা সে ধারণ করতে পারবে। তো মেয়েদের সেই রকম অবস্থা হয়, কাঁচা মাটির পাত্রের মধ্যে জল ঢেলে দেওয়া হয়, যার জন্য তাদের দেখা যায় যে বিয়ের পর তারা মানসিকভাবে বা শারীরিকভাবে সেই সম্পর্কটি তারা বয়ে বেড়াতে পারে না। এবং স্বাভাবিকভাবে বিয়ের পর মাতৃত্বটা এটা স্বাভাবিক ব্যাপার, তারা অল্প বয়সেই মা হয় এবং যখন সন্তানের জন্ম দেয় তখন তাদের অকাল মৃত্যু ঘটে। তো এটা জন্য কঠোরভাবে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাল্য বিবাহটা। এবং এটাও বলে দেওয়া হয়েছে যে আইন করা হয়েছে যে অভিভাবক বাল্য বিবাহ দেবেন তারা যেরকম শাস্তির পাত্র হবেন। তার পাশাপাশি এই বাল্য বিবাহের সঙ্গে যারা যুক্ত থাকবেন প্রত্যেকেরই কিন্তু শাস্তির ব্যবস্থা করেছে আইন, তাদের কারাদণ্ড এবং জরিমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এই কঠোরভাবে নিষিদ্ধ হওয়ার পরেও আমরা দেখি যে সম্পূর্ণভাবে এখনো বাল্যবিবাহ রোধ করা সম্ভবপর হচ্ছে না, কারণ সেই মানসিকতা যে মেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে দিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত। তো আমরা বলবো সেটা না করে আমরা আরো সচেতন হব। আমরা আমাদের ফুলের মতো যে মেয়েগুলো তাদের সময়ের আগে অকালে যাতে তাদের ঝড়ে যেতে না হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব এবং আমরা সবাইকে সচেতন করব। তার পাশাপাশি আরেকটি বিষয় আছে, বিয়ের পর পাশাপাশি যে পণ প্রথা আমাদের সমাজে প্রচলিত, সেই পণ প্রথা নিরোধক আইনও রয়েছে। এই পণ প্রথা দেওয়া নেওয়া যুগ যুগ ধরে চলে আসছে এবং আইনের একটা ফাঁক রয়ে গেছে। কেউ যদি উপহার হিসাবে সেই পণ মানে দেওয়া হয়, সামগ্রী যদি দেওয়া হয় তাহলে সেটা আইনের আওতায় আসে না। তো এই সুযোগ ধরেই আমরা দেখছি যে এই পণ প্রথাটা সমাজে প্রচলিত এবং এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে যায় যে কে কত দিতে পারবে, এই ধরনের একটা ভাবনা সক্রিয় রয়েছে। তো পণ দেওয়া যেমন অপরাধ, পণ নেওয়া তেমনই অপরাধ। তাই আমাদের সমাজে প্রত্যেকে ভাবতে হবে এই অভিশপ্ত যে প্রথা, সেই প্রথাটা থেকে যাতে আমরা সবাই বেরিয়ে আসতে পারি। প্রত্যেকটা ছেলে সন্তানকে আমরা এইভাবে যেন তৈরি করতে পারি যে সে তার নিজের পরিবারের দায়িত্ব সে নিজে নিতে পারে। প্রত্যেকটা কন্যা সন্তানকে যেন আমরা এইভাবে তৈরি করতে পারি যাতে সে তার সংসারকে সাজানোর দায় বা দায়িত্ব সেটা সে নিতে পারে। এবং আজকের যুব প্রজন্ম যদি এটা এই ভাবনার দ্বারা ভাবিত হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয় যে পণ নেব না, পণ দেব না, তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজে মেয়েদের যে অত্যাচার এবং অকালে যে মেয়েদের চলে যাওয়া সেটা কিছুটা আমরা রোধ করতে পারবো। কারণ পণের বলি হচ্ছে শত শত মেয়েরা, ফলে ফুলের মতো যে মেয়েরা হাজার স্বপ্ন চোখে নিয়ে যারা স্বামীর সংসারে আছে, কিন্তু সেই পণের জন্য তাদের আমরা দেখি যে অকালে তাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাদের করুণ পরিণতি ঘটে। আরেকটা ব্যাপার হলো যৌন নির্যাতন। যেটা যৌন নির্যাতন বলতে শুধু বলাৎকার বোঝায় না, একটা নারীর সম্ভ্রম যেখানে রক্ষিত হয় না সেটাই হলো যৌন নির্যাতন। শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান
সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।